তো আমার এই উদ্দীপন ব্যাচের শুরুতে যেটা বলেছিলাম এবং এইভাবেই ক্লাসটা আসছে কিন্তু। আর আজকে যেহেতু সোমবার, আর আমার মনে আছে এর আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এবং এই ক্লাসে আমি বলেছিলাম যে প্রথম যে আবিষ্কার হয়েছিল অমূলদ সংখ্যা, সেটা আর কিছুই না, সেটা হলো √2। এবং এর পর থেকে √3, √5 এইভাবে। এবার এটাও বলেছিলাম কেন √4কে আমরা অমূলত বলতে পারবো না, এটা কেন পারবো না, বাট এদেরকে বলতে পারবো, এগুলো সব বলেছিলাম। তো তারপরে আমি বলেছিলাম যে ওখানে এদের আমরা যদি সংখ্যা রেখায় কোথায় আছে দেখাতে চাই সেটাও দেখাতে পারবো। কিন্তু আজকের সেই ক্লাসটা না, আজকে কি করছি, ওই 1.2টা না করিয়ে আমি ডাইরেক্ট 1.3তে চলে যাচ্ছি। এবার 1.3তে শুরুতে না গিয়ে শেষ থেকে করাচ্ছি, কারণ আমার মনে হয় এই কোশ্চেনগুলো, অর্থাৎ আমাদের যে এমসিকিউ কোশ্চেন, এগুলোই আমাদের বলতে পারিস বেশি মাথাটাকে খেলায়। এবং যত বেশি তোরা এগুলো করে করবি তত বেশি তোরা ভুগবি, কারণ তোদের প্রশ্ন শুধু এগুলো আসবে না, তোদের প্রশ্ন বাকি সমস্ত কিছু মিশিয়ে আসবে। তাই যথেষ্ট পরিমাণে করতে হবে, বেশি না। তো আমি শুরু করছি কেন এটা দিয়ে, কারণ এটা সিম্পল হবে, এছাড়া আর অন্য কোনো কারণ না। ঠিক আছে, তো আজকে কি করব, এই যে 14 দেখতে পাচ্ছি, 14 দাগের আর ওর পরের দাগের যে কোশ্চেনগুলো আছে পুরোপুরি করে দেবো। আর এর পরের ক্লাসে আগের কোশ্চেনগুলো আসবে, আর এগুলো করলে তোর আগের ধারণা থেকে উত্তর পেয়ে যাবি, তাই জন্য এটা করা। ঠিক আছে, তো প্রথমে দেখ, তার মনে হয় তারপরে আমার মনে হয় অমৃত ক্লাসের পরে আমি মনে হয় বলেছিলাম তোদের কি এই সেই সংখ্যাটা, এই যে সংখ্যাটা অনাবৃত্ত দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, এটার ধারণা দিয়েছিলাম। যদি কেউ দেখে না থাকিস ওই ভিডিওটা দেখে নে, খুব ফাটাফাটি কনসেপ্ট দিয়েছিলাম, আমার যেটা মনে হয়েছে, আমি তো পড়ে আনন্দ পেয়েছি, তোরা দেখে নে। এবার দেখ এই কোশ্চেনটা, √5 এর দশমিক বিস্তার। দেখ √5 এটা আমি জানি বা তোদেরকেও বলেছিলাম, এটা হলো অমূলদ সংখ্যা, এটা হলো অমূলদ সংখ্যা, এটা আমরা সবাই জানি, এটা এটা একদম জানা। ঠিক আছে, এবার দেখ আমি আর একটা ধারণা লাস্ট ক্লাসে দিয়েছিলাম, সেটা হলো যারা, ভালো করে শোন, এটা কিন্তু নোট করে রাখ, নোট করে রাখ, নোট করে রাখ, যারা আমাদের অনাবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ আমি যদি লিখি অনাবৃত্ত দশমিক সংখ্যা, এরাই হলো, আসলে এরাই হলো বলতে পারিস অমূলদ সংখ্যা। এবং একইভাবে এটাও চিরসত্য যে যারাই অমূলদ সংখ্যা তারাই হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা। মাথায় কি ঢুকেছে? মানে আবৃত্ত না, অনাবৃত্ত। মানে যদি বলি ওখানে পৌনঃপুনিকের কোনো ব্যাপারই নেই, এটাই হচ্ছে তারা। তো √5 যেহেতু অমূলদ সংখ্যা, অবশ্যই ও একটা অনাবৃত্ত হবে, অনাবৃত্ত দশমিক সংখ্যা হবে। তো সেই কারণে এখানে তোরা ভালো করে দেখ, অনাবৃত্ত মানে কারা হয়? অসীম যারা হয় তারাই হয়তো, নাকি? অসীমের ক্ষেত্রে দেখেছিলাম, অসীম, এটা কি লিখলাম আমি, অসীম, অসীম যারা ছিল, অসীম, এই এটা কারোর নাম না, ঠিক আছে? অসীম যে তোর দশমিক সংখ্যাগুলো ছিল, এর ভাগে আমরা দেখেছিলাম এটা দুটো ভাগে ভাগ হয়েছে। একটা একটা হলো আমাদের এই আবৃত্ত, আর আরেকটা হলো অনাবৃত্ত। এবার এখন এখন যদি একটু ভালো করে ফলো করি এই জায়গাটাতে, যে এই √5 এটা অমূলদ সংখ্যা এবং √5 আবার অনাবৃত্ত, তার মানে এখান থেকে যদি দেখি, লক্ষ্য করি, এই অপশানটার দিকে আমাদের চোখ যাচ্ছে, কারণ ওতে আমাদের কিন্তু লেখা আছে অনাবৃত্ত, আর অনাবৃত্ত অসীমই হয়, তো সেই জন্য এটা ট্রু। এবারে দেখ √5 তো সসীম দশমিক সংখ্যা না, তার মানে এটা ভুল, আর বাকিগুলো তো অবশ্যই ভুল হবে। তোদের এমসিকিউর ক্ষেত্রে সুবিধা এটা যে এখানে একটাই অপশান ট্রু হবে, বাট এমএসকিউ এই কোশ্চেনে না তোর একটার সাথে আরও কয়েকটা বা সবগুলো ঠিক হতে পারে, এরকমও কোশ্চেন আছে। ঠিক আছে, ওটা এখন তোদের ক্লাসে নেই, মানে ক্লাস 9 পর্যন্ত তো নেই আমার যত ধারণা, ক্লাস 10ও নেই, 11-12 থেকে 11-12ও নেই, ওটা বলতে পারিস তার পরে আছে। এবং কিছু কম্পিটিটিভ এক্সাম মানে কোশ্চেনের যদি বলি এক্সামের ক্ষেত্রে ওটা চলে আসে কিন্তু। ঠিক আছে, তো আমরা এটাতে ধারণা নেই, তো এটা মুছে দিচ্ছি, এটা দিয়ে কোনো কাজ নেই।
চল নেক্সট কোশ্চেন, ভালো করে দেখ এই কোশ্চেনটা। দেখ দুটি অমূলত সংখ্যার গুণফল, আচ্ছা গুণ করি চল। ধর দুটো অমূলত সংখ্যা কী ধরবি, নিজের ইচ্ছে মতো। ফার্স্ট ধরি না √3, ধর √3 এর সাথে কাকে গুণ করব, ধর ইচ্ছে মতো আমি চাইছি √3 সাথে ধর 5কে গুণ করব। আচ্ছা ঠিক আছে, কেউ চাইছি হয়তো √3 সাথে ধর √3কেই গুণ করবি, কেউ যদি না চাস কোনো ব্যাপার না। বাট আমি এখানে এদেরকে কেন নিলাম, আমি তো অন্য কাউকে নিতে পারতাম। হ্যাঁ তবে কি দেখ এখানে দুটো একই নিয়েছি আর এখানে দুটো ডিফারেন্ট নিয়েছি, তো কারণ আছে। দেখ যদি এটাকে গুণ করি না, রুট বসে গেল আর ভিতরে 3 আর 5 গুণ হয়ে গেল, মানে কত, রুটের ভিতরে 15। আর এখানে 15 কিন্তু বাইরে বেরোতেই পারবে না। তো সেজন্য আমরা যদি বলি এখানে ভালো করে দেখ এই নাম্বারটা, এখানে রুটের ভিতরে কত আছে 3 × 3, আর এখানেই চলে আসে এটা পুরোপুরি যে দুটো ভিতরে গুণ হয়ে আছে, আমরা এখান থেকে একটাকে বাইরে বের করতেই পারি, কোনো সমস্যা নেই। তো সে কারণে এখানে 3 উত্তর হবে। এবারে কোশ্চেনটা দেখ, দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদাই অমূলত সংখ্যা হবে। দেখ দুটো অমূলত সংখ্যার গুণ করেছি দুটো ক্ষেত্রে, এটা একটা স্টেপে করেছিলাম, মানে একটা পদ্ধতিতে, এটা একটা পদ্ধতিতে, পদ্ধতি বলবো না আসলে এক্সাম্পল আলাদা নিয়ে করেছি। তো এখানে দেখ এটা যেটা বেরিয়েছে এটা অবশ্যই কি অমূলত, আর এটা মূলত। তাই সেই জন্য এখানে দেখ প্রশ্ন দিয়েছে সর্বদাই অমূলত, বাট না তো, সবসময় হচ্ছে না। আমি এমন একটা এক্সাম্পল দেখালাম যেখানে হলোই না, তো এখানে তো মূলতই বেরিয়েছে, তাহলে এটা ভুল। এরপরে সর্বদাই পূর্ণ সংখ্যা, আরে এখানে দেখ এটা পূর্ণ সংখ্যা, একদম ডাহা মিথ্যে কথা এটা, তো সে কারণে এটাও ভুল হয়ে গেল। এরপর যদি এটাকে দেখি সর্বদাই মূলত, তাও না, কারণ দেখ এখানে এটা বেরিয়েছে, এটা অমূলত, মানে এটাও ভুল। এবার দেখ কি বলেছে, মূলত কিংবা অমূলত সংখ্যা মানে দুটোই হতে পারে, এবং এটাই হচ্ছে কারেক্ট। মাথায় ঢুকেছে ব্যাপারটা কি পুরোপুরি মাথায় ঢুকেছে? তার পরের কোশ্চেন যাই চল, খুবই তাড়াতাড়ি করবো কারণ কোশ্চেন আমাদেরকে কিন্তু কাঁড়ি করতে হবে, ঠিক আছে? আর আমি যেহেতু বলেছি যে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে করাবো এবং এমনকি তোদের প্রশ্নবিচিত্রাও সলভ করাবো, তো সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটাও বেশিই করতে হবে। এবার দেখ এটা সবচেয়ে মানে অসাধারণ কোশ্চেন, পাই। আমি বলেছিলাম এটা মনে আছে সবার নিশ্চয়ই, পাই হলো একটা তুরীয়, এখানে একটু বানানটা ঠিক হবে, তুরীয়, এই হর্ষই দীর্ঘের গন্ডগোল হয়ে যায়, তুরীয়, এটা দেখে নিবি তোরা, অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, তুরীয় অমূলত সংখ্যা। এবং পাইয়ের মান অনেকে বলে থাকে 22/7, এটা আমি এখানে বলে দিই, এখানে পরীক্ষায় দেবি বা তোদের বইতে কোশ্চেন পাবি কিছু সময় পরে, তো আমি একটু আগে থেকে বলে দিই যাতে করে যখন কোশ্চেনটা পাবি এই ধারণাটা না আসে যে পাইয়ের মান 22/7। ওখানে কিন্তু মাথায় রাখবি কোশ্চেনে লেখা থাকে যে এখানে ব্র্যাকেটে দেখবি অল টাইম, এটা ফোকাসটা কিন্তু এটা কিন্তু মাথায় থাকে জানো, অল টাইম লেখা থাকে ধরি, মানে এটাকে ধরে চলে, ঠিক আছে? পাইয়ের মান এটাকে ধরে চলে। তো এখানে কিন্তু পাই আর 22-এর মান সমান না, যদি এটা লেখা থাকে কোথাও, এক সেকেন্ড, যদি কখনো এটা লেখা থাকে এটা কিন্তু পুরোপুরি ভুল এই জিনিসটা, মানে এখানে সমান দেওয়া থাকলে পুরোপুরি ভুল, এটা ঠিক আছে, বাট যদি এখানটায় সমান চিহ্নের বদলে মানে সমান চিহ্ন দিল তখন কিন্তু এটা পুরোপুরি ভুল। সমান চিহ্ন দিলে ব্র্যাকেটে অবশ্যই যেন লিখে দেয় ধরি, তাহলেই কিন্তু ঠিক আছে, কারণ পাই একটা অমূলত সংখ্যা, আর অমূলত সংখ্যা অসীম পর্যন্ত তার বিস্তার হয়, মানে যে খেলি লেখানো, যেটা খেলিয়ে ভেঙে যে লিখি আমরা, ওটা অসীম পর্যন্ত চলে। তাই এটার কারণ মানে এই জন্য আমরা পাইকে অমূলত সংখ্যা বলছি আর ওর বিস্তারটা অসীম বলছি। এবার দেখ যদি আমি এটাকে দেখি, এবার অনেকে বলবে যে 22/7 এটাও তো আমাদের বিস্তার অসীম হয়, তো এখানে তাহলে সমান কেন হচ্ছে না, মানে দুটো সমান কেন নয়? আমি বলছি সমান নয়, তো কেন? কারণ পাইকে কখনোই 22/7 আকারে লেখাই যায় না, কারণ কাদেরকে লেখা যায় বল? পাই যদি অমূলত হয় ওকে কি কখনোই এইভাবে লেখা যাবে? কারণ অমূলদের কখনো P/Q, যেখানে এটা সবার জানা
পি বাই কিউ, যেখানে পি আর এই যে কিউ মানে পি আর কিউ দুটোকে পূর্ণ সংখ্যা হতে হয়, আর পাইকে কখনোই এইভাবে লেখা যায় না। তাহলে কি করে এভাবে দিয়েছে? আর বলে দিচ্ছি দুটো সমান, তাই এটা মাথায় থাকা যেন দরকার যে পাই কিন্তু অমূলত সংখ্যা, আর 22/7 যেখানে 7ও একটা পূর্ণ সংখ্যা আর 22টা এটাও একটা পূর্ণ সংখ্যা, তাই এরা যে সংখ্যাটা তৈরি করছে মিলে এটা কিন্তু একটা মূলদ। তাই এখানে যদি দেখেছি আমরা, দেখ পাই দুটোই মূলদ, এটা ভুল, একদম ভুল। দুটি অমূলদ, এটাও ভুল, কারণ এই তো মূলদ পড়ে আছে। তাহলে এটা অমূলদ আর এটা মূলদ, যেখানে আছে ওটাই ট্রু। আর তোরাই দেখেন এখানে কোনটাই আছে। এরপরে পরের কোশ্চেন ভালো করে দেখ, এটাও দুর্দান্ত কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। যেখানে বলেছে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই। ভালো করে দেখ, দেখ যদি এটা সংখ্যা রেখা হয়, আমি ধরে নিচ্ছি এটা হয়, এটা কিন্তু না, আমি ধরে নিচ্ছি। তো ধর দুটো মূলদ সংখ্যা, ধর এখানে 5 আছে, এখানে 7 আছে। বলেছে কি কোনো মূলদ সংখ্যা নেই। দেখ এখানে 6 নেই, 6 নেই এখানটায়, আরে মাঝে তো এছাড়া আরো অনেক সংখ্যা আছে, মাঝে তো আরো অনেক সংখ্যা আছে, তার মানে এটা ভুল। কালিটা তো চেঞ্জ করতে হবে, এটা ভুল, তাহলে এটা পুরোপুরি ভুল। এরপরে একটি মাত্র মূলদ সংখ্যা আছে, ভালো করে দেখ, একটি মাত্র, এখানে এই মাত্র কথাটাই কিন্তু এই অপশানটাকে ভুল করে দিচ্ছে। যদি লেখা থাকতো একটি মূলদ সংখ্যা আছে তাহলে কিন্তু ঠিক দিতাম, কারণ একটা অবশ্যই আছে, ঠিক আছে? কারণ দেখ 6 আছে, বা এখানে কেউ একটা বলতে পারে এখানে একটা আছে, কেউ 0 না, এখানে একটা কেউ একজন আছে, যার জন্য এটা ট্রু হবে। বাট এখানটায় মাত্র কথাটা যেই বলেছে, তাই সঙ্গে সঙ্গে এটা ভুল হয়ে গেল। এখন যদি এটাকে দেখি, অসংখ্য অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এটা অবশ্যই ট্রু। এখানে অমূলদ মানে মূলদ সংখ্যা অসংখ্য ভরে ভরে আছে। এটাকে তোরা যদি যত জুম করবি, এই জিনিসটাকে একটু দেখ, যদি এই জিনিসটাকে আমি যত জুম করব, এটাকে যত জুম করব, এই জুম হচ্ছে না তো, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। কি হলো? ওকে ওকে ওকে, এটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ, তো দেখ গন্ডগোল হয়ে গিয়েছিল, ঠিক আছে, যাই হোক প্রবলেম নেই। বাট এখানে বুঝতে পারছিস এটা ট্রু হবে, কারণ এখানে যত তুই জুম করিস না কেন, এখানে কিন্তু অনেক মূলদ সংখ্যা আছে, ঠিক আছে। এবার দেখ কোনো অমূলদ সংখ্যা নেই, এখানে তো অমূলদ সংখ্যা অনেক ঢুকে আছে, এই ফাঁকে ফাঁকে তো মূলদর ফাঁকে বা আরও ফাঁকে তো অনেক ঢুকে আছে সংখ্যা, তাই জন্য এটাও ভুল, ঠিক আছে। মাথায় কি ঢুকেছে সবার প্রত্যেকে? এইটা মাথায় ঢুকেছে। এর পরের কোশ্চেনটা দেখ ভালো করে, এখানে বলেছে দুটো অমূলদ সংখ্যার মাঝে কোনো মূলদ সংখ্যা নেই। আচ্ছা দেখ, তোদের যখন আমি সংখ্যা রেখা দিয়ে √2 আঁকাবো না, তখন এই কোশ্চেনটা ক্লিয়ার হবে। তবে এখন আমি যদি বলি, ধর এখানটায় একটা অমূলদ আছে, এখানে ধর একটা আছে, তো মাঝে এই যে লাইনটা, এই লাইনের মাঝে কোথাও কেউ নেই। আরে কতবার বলবো, এখানে অবশ্যই আছে কেউ একজন, বা বহু সংখ্যা আছে, মানে অসংখ্য ভরে ভরে আছে এখানটায়, ঠিক আছে। এই লাইনটার মাঝে অনেক মানে অনেক সংখ্যা আছে, তো সেই কারণে এখানে এই যে বলেছে কোনো মূলদ সংখ্যা নেই, এটা তো ভুল হবেই হবে। তার সাথে সাথে যেখানে বলেছে কোনো অমূলদ সংখ্যা নেই, এটাও ভুল, কারণ সংখ্যা রেখাতে মূলদ অমূলদ পুরো গাজা গাজা ভরে আছে, ঠিক আছে, পুরো গাদা গাদা ভরে আছে। এবার দেখ কি বলেছে, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, এটা তো ভুল, একটা তো নেই, অনেক আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এটা ঠিক। একটু দেখ তো, এটা আগের কোশ্চেন মতো হয়ে গেল না? দেখ এটা আগের মতো হয়ে গেল না পুরোপুরি, আগেরটা যেমন ছিল। আরে কোনটা গেল, এই তো এর আগেরটা মনে হয়, এই কোশ্চেনটা একদম এটার মতো ছিল, এটা একদম এটার মতো। এরপরে পরের কোশ্চেন দেখ, 0 একটি, এটা এটা খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় চলে আসে মাঝে মাঝে, এটা পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। 0 একটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এই 0 তো পূর্ণ সংখ্যা বলেছিলাম আমি, তাহলে এটা ভুল, এটা ভুল হয়ে গেল। কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, এটাও তো ভুল, কারণ 0কে কতবার প্রুভ করেছি 0 মূলত সংখ্যা একটা। 0কে আমরা যে যার মতো চাইলে, কেউ 0/3 আকারেও 0কে লিখতে পারে। এটার মান কত হয়? এটার মান তো 0ই হয় নাকি?
এটার মান তো 0 হয়, এমনকি 0কে কেউ 0/5 এইভাবেও লিখতে পারে। দেখ এটা পূর্ণ, এটা পূর্ণ, তো অমূলত হবে কেন? মানে এটা অমূলত হবে কেন? এটা তো মূলতই হবে। তো সে কারণে এটা তো ভুল হয়ে গেল। মূলত কিন্তু মানে মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। বাস্তব এটা 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 এই প্রশ্নটা কে বানিয়েছে আমি জানি না, কিন্তু কিছু খেয়েই বানিয়েছে, মানে টোলে বলে বানিয়েছে। দেখ মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আমরা এতদিন বাস্তব সংখ্যা নেই পড়ছি, আর বাস্তব লাইনেই ওকে আমরা বলতে পারিস একে আসছি, তো ওই নাকি ওখানে নেই। কি প্রশ্ন এটা? তাহলে তো এটা ভুল। আর এখন এখানে যখন প্রত্যেকটা মানে তিনটে ভুল, অবভিয়াসলি এটা ট্রু হবে। এটা চোখ বন্ধ করে সত্য। আর যদি তোরা এমনি দেখিসও, অখণ্ড সংখ্যা হবে 0, এমনকি পূর্ণ সংখ্যা হবে, মূলদও হবে, এমনকি বাস্তব সংখ্যা হবে। কিন্তু কিন্তু 0 অমূলদ সংখ্যা নয়। কারণ দেখো অমূলদ সংখ্যা কারা? যাদেরকে p/q আকারে লিখতে পারবি না। এখানে আমি কন্ডিশন বলছি না যে পি আর কিউকে কি হতে হবে, কারণ ওটা সবার জানা আছে। তো এখানে 0কে তো লেখা যায়, এখানে 0কে তো লেখা যায়, এই তো 0কে লেখা যায়। তাহলে কি এটা ঠিক? একদমই না। তার মানে এটা কিন্তু একদম কারেক্ট, কারণ এটা ঠিক বলেছে, মানে পুরোটাই এটা ঠিক বলেছে, তাই এটা কারেক্ট হবে। এরপরে দেখি কি কোশ্চেন আছে, আমার জানা নেই। আচ্ছা দেখ, সংক্ষিপ্ত উত্তর ধরে প্রশ্ন। দেখ, একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার যোগফল একটা মূলত সংখ্যা হয়। এটা ভালো কোশ্চেন, এটা খুব একটা পরীক্ষায় আসে না, বাট ভালো কেন? কারণ আমি নতুনভাবে করছি যেহেতু তোদেরকে, ঠিক আছে, তো ভালো তো বলতেই হবে। কারণ এই কোশ্চেনটা বলতে পারিস কিছু বেসিক স্কুল, মানে খুবই বলতে পারিস ন্যূনতম যে মানের স্কুলগুলো হয় না, সেখানে দিয়ে দেয়। খুব একটা হাই লেভেলের কোশ্চেন কিন্তু এটা না, কারণ এটা আগের কোশ্চেনগুলোর সাথে রিলেটেড রয়েছে। আর হ্যাঁ, অনেক সময় যদি কোনো স্কুলে দিয়ে দেয়, তো সেটা বলবো মানে তোদের ভাগ্যের ব্যাপার, যে একটা দারুণ কোশ্চেন পেয়ে গেছিস। কারণ এই কোশ্চেনে তোদের অনেক ধারণা ক্লিয়ার করে দেয়, কারণ এর মতো কোশ্চেন আমি করে এসেছি, তাই জন্য বলেছি। দেখ, একটা উদাহরণ দিতে বলেছি, এখানে না ছেলেরা গুলিয়ে ফেলে। পরীক্ষার হলে গিয়ে একটা কনফিউশন হয় যে তুই এই কোশ্চেনটা করেছিস? অন্যজন বললো হ্যাঁ করেছি, তোর উত্তরটা কি এসছে? এখানেই গন্ডগোল, এই উত্তর জানাজানিতে। কারণ এই কোশ্চেনের উত্তরটা ডিফারেন্ট হতে পারে। দেখ আমি তোকে এক্সাম্পল দিচ্ছি। দেখ, দুটো অমূলত সংখ্যা নেব, যাকে যোগ করলে কিন্তু একটা মূলত সংখ্যা পাবো। ধর আমি দুটো অমূলত সংখ্যা নিলাম, ধর একটা নিলাম 5 মানে √5, আর একটা ধর নিলাম -√5। তো এদেরকে যদি যোগ করি কত হবে? √5 প্লাস -√5, যেটা আসছে 0। এখন কে একজন বলতে পারে আমি যদি এখানটাতে, যদি আমি এখানে √2 নিতাম আর -√2 নিতাম, তাহলে কি হতো? যদি কেউ এটাকে নিত, যদি এই দুটো নাম্বার কেউ নিত, তাহলে কি আসছে? তুমি যোগ করে দেখ, 0 আসছে। এবারে অনেকে ভাববে তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে উত্তর 0 আসবে, তার মানে 0 যেহেতু মূল সংখ্যা, আর দুটো সংখ্যা আসলে এরা না। এখানে কেউ একজন চাইলে ধর এরকম সংখ্যা ধরলো 5 প্লাস √2, আর একজন ধরলো 3 মাইনাস √2। এবার দুটোকে যোগ কর, যদি দুটোকে যোগ করে দেখি আমরা কি আসছে, দেখি দুটোকে যোগ করে যাই। দেখ 5 প্লাস √2 প্লাস প্লাস এখানে যে 3 আছে 3টাকে বসিয়ে দে, কারণ প্লাস গুণ হয়ে গেলে প্লাস মাইনাস সেখানে মাইনাস হবে, আর √2। এখন এই √2 দুটো বাদ চলে যাবে, এই দুটো বাদ চলে যাবে, তাহলে কত আসছে? 8। তো এখানে উত্তরটা কি হলো? এখানে 8 এলো। মানে এরকম না যে তোর শুধু 0 আসবে, এখানে কেউ চাইলে ইচ্ছে করে এখানে 5 না ধরে এখানে কেউ 3 ধরলো, এখানে 6 ধরলো, যা খুশি ধরতে পারে। আমি আগেরগুলোর ক্ষেত্রে আমি এখানে বলতে পারিস 0 ধরেছিলাম, এবং এখানেও 0 ধরেছিলাম, এক সেকেন্ড, এখানেও 0 ধরেছিলাম, যার জন্য দুটোকে যদি উত্তর আনিস দেখবি লাস্টে উত্তর 0 আসবে। তো তোরা যেটা খুশি করতে পারিস। তো এটার উত্তর কি হবে? এখন প্রশ্ন যেটা, এটার উত্তরটা কি হবে? দেখ, আমি যদি যে কোনো একটাকে নিয়ে চলি, মানে আমি 3টে এক্সাম্পল দেখালাম, তো
আমি যে কোনো একটাকে নিচ্ছি, এই এক্সাম্পলের মধ্যে যে কোনো একটাকে নিচ্ছি। ধর লিখবি এরকম যে সংখ্যা দুটি হলো, দাঁড়া কোশ্চেনটাকে একবার দেখা যাক যে কোশ্চেনটা কি বলেছিল, সেইভাবে উত্তরটা লিখব। কোশ্চেনটা কি বলেছিল দেখি। দেখ, একটা উদাহরণ লিখি যেখানে দুটো অমূলত সংখ্যার যোগফল একটা মূলত সংখ্যা। চলে এখানেই করছি, আমি এখানেই করছি। লেখ লেখ যে মূলত সংখ্যা দুটি হলো, এই মূলত বলি অমূলত অমূলত সংখ্যা দুটি হলো, অমূলত সংখ্যা দুটি হলো ধর আমি ইচ্ছে মতো ধরছি, ধরলাম 7 প্লাস √7, আর 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 একটা ধরলাম, ধর 5 মাইনাস √7, ধর 15 ধরলাম। এখানটায় কি আছে, কোনো সমস্যা নেই। এবারে যদি এদেরকে যোগ করে দিই, দেখ এখানে কিছুই ট্রিক, মানে একটা ট্রিক আছে, সেটা হলো তোকে যেহেতু মূলত আনতে বলেছে না, তো দুটো সংখ্যাকে এমনভাবে চুজ কর যাতে করে তাদের মধ্যে যোগ করালে তাদেরকে কোনো না কোনোভাবে অমূলতর যে পার্টটা আছে ওটা পুরোপুরি বাদ হয়ে যাবে। তো এখানে দেখ, এদেরকে যদি যোগ করি আর একে যদি যোগ করি, এটা দেখ অমূলতর পার্ট, আর এখানে এটা দেখ অমূলতর পার্ট, এটা বাদ চলে যাবে পুরোপুরি। তো ওটাই হবে এদের যোগফল, এদের যোগফল এদের যোগফল এদের যোগফলটা কি হবে, চল করিয়ায়। কত আছে, 7 প্লাস √7 প্লাস 15 মাইনাস √7। তো সেক্ষেত্রে এটা কি হবে, 7 প্লাস √7 প্লাস 15 প্লাস মাইনাসে মাইনাস আর √7। এবার দেখ 7 7 কেটে যাবে, তো সেই কারণে এখানে যদি দুটোকে কেটে দিই আমি, এই দুটোকে যদি বাদ দিয়ে দিই আমি, মানে তাহলে কত হচ্ছে এখানটায়, 7 আর 5 মানে 22, আর 10 আছে, মানে কত হচ্ছে, আরে এই তো এটাই উত্তর। তাহলে এটাই উত্তর আমাদের। প্রত্যেকে বোঝা গেছে যে 22টা কিন্তু মূলত এসছে এবং দুটো অমূলতকে যোগ করে এসছে। তার মানে এই দুটো যে কোশ্চেনের যে মানে প্রশ্নের যে দুটো সে সংখ্যা, অমূলত সংখ্যা, এরা কি এর জন্য মানে কোশ্চেনের জন্য যোগ্য? অবশ্যই হ্যাঁ। এবার কেউ চাইলে এখানে কেউ আলাদা সংখ্যা ধরতেই পারে, তো আমি শিখিয়ে দিচ্ছি আলাদা সংখ্যা ধরবি ঠিক আছে, তবে মনে রাখবি যেন তাদেরকে যোগ করলে অমূলতর পার্টটা পুরোপুরিভাবে বাদ চলে যায়। এবার দেখ পরের কোশ্চেন। আচ্ছা, এই যে কোশ্চেনটা, একটি উদাহরণে লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার বিয়োগফল একটা মূলত সংখ্যা। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে যোগ বলেছিল, এখন বলেছে বিয়োগ। এটা কিন্তু আগেরটার মতো পুরো সিমিলার। এখন তোদেরকে একটা কথা বলে দিই, এটা যেহেতু পুরোপুরি আগেরটার মতো সিমিলার, এটা তোরা নিজেরা ভাব যে এটার উত্তরটা কি হবে। এবং এখন ইউটিউবে একটা সুবিধা দিয়েছে, তোরা যদি আমাকে কোনো কমেন্ট করিস, সেই কমেন্টের একটা ভালো অপশান দিয়েছে, আমি তাতে ভয়েস ইউজ করে তোদের অ্যান্সারটা দিতে পারি। আমি সেখানে নিজের ভয়েস ইউজ করে তোদের অ্যান্সার দিতে পারবো। তো এই কোশ্চেন যারা পেরেছিস তারা উত্তরটা ওখানে বল, আর যদি ঠিক হয় বা ভুল হয় বা কোনখানে ঠিক বা ভুল হয়েছে যদি আমি বলি, আমি ওটা ভয়েসেই দিয়ে দেবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এটার কোশ্চেনটা কীভাবে উত্তর করবি তুই, সেটা ওই ভয়েস চ্যাট থেকে তোরা বুঝতে পেরে যাবি। এটা খুব দুর্দান্ত সুবিধা দিয়েছে, চল এটাকে আমরাই ইউজ করি, ঠিক আছে? এরপরে দেখ এই যে কোশ্চেনটা, এটা 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 অনেকবার করিয়েছি আমি, এই কোশ্চেনগুলো আমি অনেকবার করিয়েছি। ভালো করে দেখ, 1/7 আর 2/7, এই যে দুটো সংখ্যা আছে এর মধ্যে একটি মূলত সংখ্যা, ভালো করে দেখ, এর মধ্যে একটি মূলত সংখ্যা আমাদেরকে লিখতে বলেছে, একটা, বেশি না, মাত্র একটা লিখতে বলেছে। তো ধর এইরকম আছে একটা লাইন, যেখানে ধর এখানটায় 0 আছে, এখানে 1 আছে। তুই বলতো এখানে একদম মাঝে কে থাকবে? ভালো করে দেখ, 0 ধর এখানে 0 টাকা আর এটা হচ্ছে 1 টাকা, বলতো এর মাঝে তোর কাছে কত টাকা আছে? তো মাঝে তো সেটা টাকা থাকবে না, মানে টাকা থাকবে বলতে কি
আমরা ওটাকে বলি 50 পয়সা, দুটো 50 পয়সার কয়েন মিলিয়ে 1 টাকা যেহেতু হয়, তো এখানে 50 পয়সা আছে, মানে এখানে কি আছে 0.50, এটা আমরা বলতে পারি, বা কেউ চাইলে শুধুমাত্র 0.5ও বলতে পারে, কোনো প্রবলেম নেই। তো এখন যেটা মানে বোঝার জিনিস সেটা হলো যে এইখানে 0.5টা এলো কী করে। আমি আগেও বলেছি বাট এবারেও বলবো, কারণ এইরকম কোশ্চেন আরও কয়েকটা আছে মনে হয়, তাই আমি বলেছি পদ্ধতিটা। দেখ, যদি তোদের এরকম বলে দেয় এই দুটো নাম্বার ধর দিয়েছে, বলেছে এদের মাঝে তোর চাইলেও অসংখ্য সংখ্যা চেয়েছে, তুই অনায়াসে বের করতে পারবি সেগুলো কি কি। পদ্ধতি হলো এটা, তোকে ওটা করার সময় নিজেকে হয় মাথাতে অথবা খাতাতে ফার্স্ট ছবি আঁকতে হবে বস। এই ছবির দ্বারা কিন্তু তুই বুঝতে পারবি, এবং অনেক সময় পরীক্ষায় না তোদের ছবি বলে দেয়, বলে যে সংখ্যাগুলো লেখো বাস প্লাস ওর সাথে ছবিটাও এঁকে দাও। আর ছবি বলতে কি নিজের মুখের ছবি না, এখানে নর্মালি সংখ্যা রেখে ওদেরকে আঁকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখ কি করে করছি, দেখ এটা যে দুটোর মাঝে বলেছে না, আমি একদম একদম মাঝে জানতে চাইছি কি আছে, তো কি করব, ওই দুটোকে যোগ করব, অ্যাড করব। তো ফার্স্ট কাজ কি, দুটোকে অ্যাড করা, এরপরে কাজ কি 2 দিয়ে ভাগ করা, খতম। কারণ দেখ দুটোকে অ্যাড করলে উত্তরটা এরকম, দুটোকে অ্যাড করা মানে এইখানে আমি যদি বলি দুটোকে অ্যাড করলে না এই পুরো লাইনটা চলে আসে, পুরো লাইনটা। এবার তুই যখন 2 দিয়ে খ্যাটাক্সে ভাগ করে দিবি তখন এই পুরো লাইনটা অর্ধেক হয়ে যায়, মানে এই পুরো লাইনটা যদি অর্ধেক হয়ে যায় তার মানে লালের যে বাকিটা আছে না এতটা পুরোপুরি মুছে গেল, মুছে গিয়ে মানে এতটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে যে ডিস্টেন্স যেটা, এটাই হচ্ছে এটা, এবং এই পয়েন্টটার তখন আমরা বলবো 0.5 বা সেটা হলো হাফ। তো কিছুই না, যোগ করো 2 দিয়ে ভাগ করো। এবার যদি কেউ বলে এখানে যে আছে তাকে বের করতে পারবো, মানে আমাদের 0.5 অর্থাৎ হাফ আর 0-র মাঝখানে যে আছে এটা কিছু করার নেই, আগের মতোই যাদের মাঝখানে বের করবি তুই কি কর, এটাকে আর এটাকে যোগ কর, মানে 0কে আর হাফকে যোগ কর, করে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে কত আসছে দেখ। দেখ দুটোকে যোগ করলে উপরে তো হাফ আসবে আর নিচে 2 আসবে, মানে কত 1/4, এটাই আসবে, করে দেখ এটাই আসবে। এটা এরকম ব্যাপার, এখানে কত আছে 0.25, 1/4 মানে 0.25, ঠিক আছে। আমি অত অত সমস্যাতে যাচ্ছি না, কারণ এটা জটিলতা তৈরি করবে, আমি ডাইরেক্ট এটাকে সলভ করি, ঠিক আছে। ব্যাপারটা শুধু মাথায় রাখতে হবে, যাদের বলবে যে মাঝখানে বলতে, আমার টার্গেট থাকবে অল টাইম আমি একদম মাঝখানে বের করব, এবং ওটাই তোর সুবিধা কিন্তু, ঠিক আছে। তো সেই কারণে আমি যদি বলি এদের মাঝখানে কি হবে, যোগ করো 2 দিয়ে ভাগ করো, কাজ খতম। তো চল ওটাকে করা যাক। তো এই কোশ্চেনের ক্ষেত্রে কি করব, কে আছে 0.0 বলি 1/7 আর আছে 2/7, তো লেখ মূলত সংখ্যাটি হলো, কি বলেছে মূলত সংখ্যাটি হলো এদের মধ্যে বা ভালো করে যদি লিখি 1/7 ও 2/7 এর মধ্যে অবস্থিত মূলদ সংখ্যাটি হলো কি করে পাচ্ছি আমরা, দুটোকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। তো যোগ কর 1/7 যোগ 2/7 করে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে এটা কত আসছে দেখ, এটা দেখ কত আসছে এখানটায়, যদি এটাকে যোগ করে দিই এটা কত আসছে, নিচে 2, 7 আর 7 লসাগু করলে 7 আসবে, আর যেহেতু সমান আছে আর এটা প্রত্যেকের জানা যেহেতু যে দুটো যোগ হয়ে যাবে, মানে 1 আর 2 যোগ হয়ে বসে যাবে। আমি আর এখানে বেশি গেজাচ্ছি না, কারণ এখানটায় গেজালে মানে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, প্লাস এটা পুরো একদম সেই বেসিক জিনিস, এটা ক্লাস সেই 6 থেকে করা জিনিস, তাই আমি বেশি বলছি না। তো সেটা কত হচ্ছে এখানটায় 3/7 আর নিচে 2, আর এই 2টার কিছুই না, 2টা সাথে সাথে গুণ হবে, কারণ 2টা নিচে আছে, উল্টে গেলে নিচেই পড়ে থাকবো। তো সেহেতু এটা কত হচ্ছে 3/7 গুণ 2, মানে 3 যদি আমি এটাকে দেখি, একটু সরে আসুক এটা, আচ্ছা 1 সেকেন্ড এটাকে এপারে করে দিই, ওকে। তো এবার দেখ যদি এটাকে দেখি তাহলে কত আসছে
অ্যান্সারটা ওহো এই যে আসছে 3/7 × 2 মানে 3/14। বোঝা যাবে ব্যাপারটা এবারে। তো এবারে দেখ এই প্রবলেমটা যেটা এখানে বলেছে অমূলত সংখ্যা, তো এখানটাতে যদি আমি ভালো করে ফলো করি, এখানে 1/7 আছে আর 2/7 আছে, এটা আছে। তো একটা কাজ কর, একটা রুল বলে দিই, যে কোনো নাম্বারকে না 7 দিয়ে ভাগ করলে দশমিকের পরে যারা রিপিট হয় না, 7 দিয়ে ভাগ করলে না দশমিকের পরে সংখ্যা রিপিট হয়। আর এখানে একটা নিয়ম আছে, এখানে দশমিকের পরে ধর কোথাও এসছে 1, ঠিক আছে, ধর 1 এসছে, এর পরে কি সংখ্যা আসে আমি ডাইরেক্ট বলে দিতে পারি। এখানে যে সংখ্যাগুলো রিপিট হয় সেটা হলো 1, 4, 2, 8, 5, 7। তো ধর কোনো দশমিক সংখ্যা আছে, এরপরে কি রিপিট হবে তুই বলবি কি করে? ধর দশমিকের পরে ধর 7 এসছে, বল কি রিপিট হবে? দেখ 7 এসছে, তোরা কাজ কর, ওর আগে মানে ওর পরে কি হবে আসলে এইটা, এর থেকে শুরু হবে, মানে 1, 4, 2, 8, 5, এবং এইভাবেই জিনিসটা কিন্তু চলতে থাকবে, মানে এইভাবে জিনিসটা কিন্তু চলতে থাকবে। তো এটা খুব ভালো জিনিস তোদের এখানে 7 দিয়েছে, কারণ 7-এর ক্ষেত্রে এই নিয়মটা আমি কাজে লাগিয়ে এই দুটো নাম্বারের আমি ভাগ না করে, মানে বেশি ভাগ করবো না, একটা স্টেপ ভাগ করে পুরোপুরি পেয়ে যাব দশমিকের পরে কীভাবে চলতে থাকবে। তো দেখ ভালো করে দেখ, ফলো করে এটা ভালো করে দেখ, এখানে দেখ, এখানে দেখ, এখানে এখানে 1/7 এটা সমান কত? এখানে ভাগ কর ফার্স্ট, 1 রাখ 7 রাখ। দেখ যদি আমরা এটাকে দেখি 7-এর চেয়ে 1 ছোট হয়ে যাচ্ছে, আর এটা আমি বহুবার দেখেছি, প্রত্যেকে এখানে কি করে দশমিক দেয়, দিয়ে এখানে একটা 0 বসায়। এবং ভালো করে দেখ, ধর এখানটায় 70 আছে, ঠিক আছে, এবং তোর সংখ্যাটা ছিল এটা, এবারে তুই কি করবি? নিশ্চয়ই এখানে দশমিক বসাবি, বসিয়ে 0 খাওয়াবি, হ্যাঁ কি না? এরপরে যদি বলা হয় 70-এর চেয়ে 10 তো ছোট, তার মানে তুই কি করবি? তোরা কি করিস, এখানে একটা শূন্য বসিয়ে দিস। তোরা এটার অনেকে মানে অধিকাংশ লোকেই জানে না যে এখানে শূন্যটা আসছে কোত্থেকে। সবাই বলে এখানে যে শূন্য খাইয়েছে, এখানে শূন্য বসি, কি করে আসছে এটা, এটা কি করে আসছে? এখানে বিশেষ একটা মজার কেস আছে, আমি এটা বলি বড়, এটা ভালো হবে জিনিসটা, এখানে ভালো করে ফলো কর। ধর 2 আছে, এই 2কে লেখা যায় 2 দশমিক দিয়ে 0 0 0 0 0 করে আমি অসংখ্যবার 0 লিখতে পারি। যে কোনো নাম্বার, ধর 15 আছে, এটাকে আমি 15 দশমিক দিয়ে 0 0 0 0 করে লিখতেই পারি, সমস্যা নেই। তো ধর এখানটায় 1 আছে, আর বাইরে ধর এখানে 7 আছে, এই সংখ্যাটা। তো তো আমি এটাকে যদি একটু অন্যভাবে করি, দেখ এই 7 আর 1 আছে, তো কি করিস তোরা, এখানে আমি যেটা পদ্ধতি এটা আমি ফলো করি এটা মনে রাখার জন্য, সেটা হলো এখানটাতে আমি ভাবি এখানে 1.00000 করে অনেক নাম্বার আছে, আসলে 1 মানে তো ওটা। তো যখন আমরা ভাগ করতে যাই আমরা প্রথম থেকে সংখ্যাগুলো ধরতে থাকি। তো প্রথম আমি 1কে ধরলাম, ধরার পরে দেখছি 1টা ছোট হয়ে গেছে, তো ওই কারণে কী করলাম, আমরা সংখ্যার রেঞ্জটা একটু, ধরার রেঞ্জটা বাড়িয়ে দিচ্ছি। এখন যখন বাড়ালাম না, তখন একটা প্রবলেম এসছে, এখানে বাধা দেওয়ার জন্য দশমিক চলে এসছে। তো আমি মনে রাখার জন্য ইউজ করি এই দশমিকটাকে এখান থেকে তুলে দিয়ে, এখান থেকে দশমিকটাকে তুলে দিয়ে এখানে পাঠিয়ে দিই, তার মানে প্রবলেম হবে না, আমি অনায়াসে এই বাধাটা টপকে চলে যাব, হ্যাঁ কি না? এবং যে কারণেই এখানে সবাই লেখে, এখানে সবাই লেখে 10, এখানে সবাই লেখে 10, আসলে এখানে 1-এর পরে দশমিকটা ছিল সেটা এখানে গিয়েছে। এবার দেখ যখন তুই এখানে 10 পেয়েছিস, এখন দেখ এপারে কিন্তু 0 যেগুলো না ওগুলো উজ্জ্বল মানে ডুবে আছে ভিতরে। এবারে দেখ তোর এখানে দেখ এটা হচ্ছে মানে 7টা এখানে দেখ ছোট হয়েছে, তাহলে তুই ভাগ করতে পারবি। যদি এখানে 70 থাকতো এবং তুই দশমিক খাইয়েছিলিস এবং সেখানে তুই 0 এখানে নিয়েছিস, ঠিক আছে,
কারণ জিরোটা তখন তুই রাস্তাটা যেতে পেরেছিস। এবার যখন ছোট, তুই যখন আরও একটা স্টেপ যাবি না, তখন এখানে জিরো যে ভিজিবল হয় আসলে ওটাই এখানে বসাতে হয়। মানে এই জিরোটা দিয়েই কিন্তু আমরা এটাকে আনি, মানে এখানে যে ডুবে আছে ওটাকে ফুটিয়ে তুলি। ঠিক আছে, আমি এটা মনে রাখার জিনিস করি। এটার অনেক বিস্তারিত গল্প আছে, মানে এটাকে তোর ভগ্নাংশের আকারে ভেঙে অনেক কিছু বলা যায়, বাট আমি মনে রাখার জন্য এই জিনিসটা ইউজ করি। এবং এখানে যেহেতু একের পরে দশমিকের পরে অনেক জিরো আছে, তো পরের স্টেপে জিরোগুলোই নামে। মানে ধর আমি যে ভাগটা করছিলাম এটা নিয়ে অনেকটাই বলা হয়ে গেছে। ধর এই ভাগটা করছিলাম, আমি ভাগটা করি বড়, সেটা হলো 7 আর 1 আছে। প্রথমত একের পরে যে পয়েন্টটা ওটা এখানে গেল, গিয়ে এখানে জিরো একটা ভিজিবল হলো, যেটা আমি চাইছিলাম, যেটা বললাম। এরপরে ভাগটা কর, 7 1 7, কত আসবে 3। এবারে দেখ এখানে কিন্তু 10 মিনিটটা ছিল, সেটা উঠে গিয়ে এখানে গিয়েছে। এবার দেখ 10 মিনিট পরে অনেক তো জিরো আছে, তো যখন দেখবি এখানে ছোট হয়ে গেছে, তখন পরবর্তী জিরোটা মানে এখানে যে জিরোটা আছে সেখানে নেমে যায়। এবং এইভাবেই এটা কন্টিনিউ, একটা জিরো তোর লেখার পরে পর তোর জিরো বিয়োগের পরেই নামতে থাকে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু 30 আছে, তো কি করব, 7 4 28, কত আসবে, বাদ দিলে 2। এবারে আর একটা ভুল আমি প্রায় দেখি, এখানে অনেকেই দেখি এখানে জিরো নামিয়ে দেয়। ঠিক আছে, জিরো নামিয়ে দেয় এবং উত্তর লেখে এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল, আর এটা তোর ভাজ্য ভাজক এরকমভাবে লিখে দিল। এটা পুরোপুরি ভুল। কারণ প্রত্যেকে মাথায় রাখবি, যখন আমরা ভাগ করব না, ভাগ করার সময় যখন উত্তরটা লিখতে যাব, এটা পুরো ছোটোবেলা যেহেতু বলছি, তখন যেখানে মানে যখন বিয়োগ করছি না, বিয়োগের পরে সংখ্যা নামিয়ে ওখানে ভাগটা শেষ হয় না, বিয়োগ হয়ে গেলেই ভাগ শেষ লাস্ট পর্যন্ত। সংখ্যা নামালে তুই ধরে রাখ তোকে আবার একটা স্টেপ করতে হবে, মাথায় যেন এটা থাকে। এটা প্রত্যেকে, আমি জানি এটা বেশিরভাগই ভুল হয় সবার। তো এবার যদি আমি সংখ্যাটা দেখি, দেখ আমি সংখ্যা যেহেতু নামিয়েছি মানে জিরো হয়েছে এখানটায়, কত হবে এখানটায় দেখ, 7 3 হবে না, এখানটায় হবে 2 এখানে 14 নামবে তাহলে। তো এবার দেখ আমাদের কিন্তু একইভাবে হচ্ছে, আমি তো বলেছিলাম 1 4 2 8 5 7 এইভাবেই চলতে থাকে। তার মানে এর উত্তরটা কি হবে, তার মানে আমি যদি বলি 1/7 1/7 1/7, এটা সমান কি লিখতে পারি, এটা সমান আর কিছুই না 0.142। দেখ প্রথমে 1 এসছে, তো তুই লিখে দে অনায়াসে, না কোনো এখানে ভুল নেই। 1 4 2 8 5 7 এইভাবে ডট ডট করে চলতে আছে। মানে এর পরেরটা কি আসবে, এর পরেরটা আসবে 1 4 2 8 5 7, এইভাবেই চলতে থাকবে। এবার দেখ 2/7 ছিল না একটা, তো 2/7টাকে যদি আমি এই একইভাবে যদি ভাগ করি, দেখ চেষ্টা করছি আমি, জানি না ঠিক হবে কিনা। ঠিক আছে, বহু বছর পরে ক্লাস 9 করাচ্ছি যেহেতু, দেখ এটা আগে করাতাম মানে আজ থেকে 2 বছর আগে করাতাম, তারপরে আমি যে ফাউন্ডেশনে করাতাম ওখানে মানে আমার সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছে, মানে আমার ম্যাথে অনার্স, বাট ওখানে আমাকে করতে হচ্ছে এখন তোর ফিজিক্স, তো যার জন্য এটা অনেক দিন করায়নি। তো এবার দেখ 2 আছে ভিতরে আর বাইরে আছে 7, তো এবার যদি এটাকে ফলো করি আমি 7 দিয়ে যদি ভাগ করি কত আসছে দেখ, ছোটো হয়ে যেহেতু ছোটো হয়ে গিয়েছে দশমিক নেই, তাহলে এখানে জিরোটা ভিজিবল হবে। ঠিক আছে, তো এবারে 7 কত আসছে 2 14, আর তোকে করতে হবে না, 14 বিয়োগ করে 6 বসা, তুই আর সংখ্যা নামাস না, তুই ডাইরেক্ট এর উত্তর লিখে দিতে পারবি। কি হবে, এটা সমান হলো 0.2, 2 পরে কি আছে 8, তো বসা 8 5 7, এরপরে কি আসবে 1 4 2 8 5 7, এইভাবে রিপিট হতে থাকবে। মানে এইভাবে চলতে হবে না, জিনিসটা এইভাবে চলতে থাকবে না। তো বল এই দুটো সংখ্যার মাঝে আমাদেরকে জানতে চেয়েছে, এই দুটো সংখ্যার মাঝে একটা অমূল্য সংখ্যা লিখতে, তো আমি সেটা কি লিখব, লেখ অতএব এদের মাঝে মানে 1/7, অতএব 1/7 ও 1 সেকেন্ড, ও
1/7 ও একটু ওয়েট কর, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার যদি দেখি এটাকে, দেখ 1/7 ও 2/7 এর মাঝে অবস্থিত কি বলেছে, অমূলদ সংখ্যা হলো, দেখ প্রথমত সেটা যদি এদের মাঝখানে হবে অবশ্যই এর চেয়ে ছোট হবে, মানে এর চেয়ে বড় হবে আর এর থেকে ছোট হবে। কারণ দুটোর মধ্যে যদি আমি যদি তুলনা করি, আমরা দেখতে পাচ্ছি এটা ছোট এটা বড়, তার মানে অবশ্যই মাঝে যে থাকবে অবশ্যই এর চেয়ে ছোট আর এর চেয়ে বড়। তুই একটা কাজ কর, এখানটার কাজ কর, ওই সংখ্যাটা তুই ইচ্ছে মতো বানা। দেখ বানাবি যখন না, উপরটাকে ফলো করতে পারিস বা নিচেরটাকে ফলো করবি, যখন বানানো হবে নিচেরটাকে ফলো করবি অথবা উপরটাকে ফলো করবি। দেখ এখানে উত্তর ডিফারেন্ট হতে পারে। আমি এরকমভাবে বানাচ্ছি, প্রথমটা 0 হবে, এরপরে দেখ এর ক্ষেত্রে 1 আছে, এর ক্ষেত্রে 2 আছে, তারপরে বল এখানে 2 বড় না 1 বড়, অবশ্যই 2। আমি ছোটটাকে নেব, মানে 1টাকে নে, ঠিক আছে, দশমিকের পরে 1টাকে নে। এবার দেখ 4 আছে, দেখ 4-এর পরে এখানে তুই সেকেন্ডটা দেখ 8 আছে, এখানে এরকম কিছু না। এখানে যদি ভালো করে ভাবি, আমি যদি দশমিকটাকে পড়াটাকে একটু অন্যভাবে দেখি, এখানে 14 এখানে 28, এইভাবে যদি ভাবি আমি যদি এইভাবে, তাহলে এখানে 14-র পরে মানে 1/4, তারপরে তুই এমন কিছু বড় সংখ্যা ভাব, এবং 28-এর চেয়ে একটু ছোট সংখ্যা ভাব। তা মানে 1/4-এর চেয়ে বড় কি হতে পারে, ধর কেউ একজন বলতে পারে 17। এবং এইটা যদি কেউ পেয়ে যায় না, বা ধর ওর পরে আরও একটা সংখ্যাও খুঁজে নিল, ধর কেউ এই 3টে পর্যন্ত ধরেছে, মানে 142, আর কেউ ধরেছে 285, তো সেভাবে ও 142 আর 285-এর মাঝে একটা ছোট মানে মাঝখানে থাকা একটা সংখ্যা ধরতেই পারে। ধরে ও এই আমি যে পরের জিনিসটা করবো একইভাবে ফলো করতে পারে। মানে আমি যেটা করলাম, এই দুটোকে ধরেছি, যেহেতু আমি প্রথম দুটোকে ধরেছি, তো প্রথম দুটোকে ধরে ওর মাঝখানে থাকা এমন একটা সংখ্যা ধরে নিয়েছি। তারপরে আমি এখানটায় বাকি কাজগুলো করব। কি কাজ করব, দেখ যেহেতু অমূলদ বলেছে, আর অমূলদ আমরা জানি এরা হচ্ছে অনাবৃত্ত, মানে এদের ওরকমভাবে কোনো একটা মানে বলবো না, মানে আবৃত্ত হলে কী হয়, একটার পর একটা এরকমভাবে রিপিট হতে থাকে, কিন্তু এটা নন রেকারিং হবে না। তো এখানে কি করবি, এটাকে বসা, এবার তুই উল্টো পাল্টা বসিয়ে দে। মানে ধর 0 এলো, 0-এর পরে ধর 1 সাত এসছে, এবার ধর 0 এলো, তারপরে ধর 1 সাত এসছে, এইভাবে চলতে আছে। আর অবভিয়াসলি এটা হচ্ছে একটা অনাবৃত্ত, ঠিক আছে। এবং কেউ চাইলে এখানে 0 না লিখে অন্য কিছু লিখতে পারে। ধর এখানে কেউ চাইলে এখানে ধর আরেকটা একজন অ্যান্সার লিখলো, সেটা হলো ধর এটা, ধর ও ধরেছে এই 3টেকে ধরেছে আর এই 3টেকে ধরেছে, কেউ চাইলে এই 4টে ধরতে পারে, 4টে ধরতে পারে, ঠিক আছে। দেখ কেউ চাইলে এখানে 3টে ধরলো, ধর লিখলো 0 পয়েন্ট এই 3টের চেয়ে বড় এবং এই 3টের যে সংখ্যাটা তার চেয়ে ছোট। ধর কেউ লিখছে 260, ধর এটা লিখলো, কোনো ব্যাপার না, তুই এটা কাজ কর, তুই যাই লিখিস না কেন ইচ্ছে মতো সংখ্যা বসা থাক, ইচ্ছে মতো নিজের মাথায় আসা ইচ্ছে মতো সংখ্যা বসা। এবার এমন করে বসা যেন তারা রিপিট হয় না, মানে এমন কোনো আমি সিকোয়েন্স না পাই, মানে এমন কোনো একটা রুল না পাই যেখানে মনে হবে যে ওরা রিপিট হচ্ছে, ঠিক আছে, যাতে করে পৌনপুনি বসাতে পারবো, ওরকম করিস না, অন্যভাবে বসা। তো এখানে আমি ইচ্ছে মতো বসাচ্ছি, ধর ধর এখানে 7 বসালাম, 6 4 2 8, যা খুশি বসে যাচ্ছি। তো যদি এইভাবে চলে এটাও কিন্তু একটা উত্তর হবে, মানে এটাও কারেক্ট এবং এটাও কারেক্ট। এরপরে দেখ, এটা মানে আজকের লাস্ট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। বলেছে এই আবৃত্ত, দেখ এখানে আবৃত্তটা কি কত আছে, 0.0123, আর এখানটায় মানে পুরো সংখ্যাটাকে আবৃত্ত বলছে কার জন্য, এই শুধু একমাত্র 3-এর জন্য। কারণ এটা মানে কি, এটা মানে হচ্ছে এই পয়েন্ট, এরকম লিখতে পারি 0.12, 3-এর মাথায় যেহেতু এটা পৌনপুনিক, তো এখানে 3টাই এবার বারবার রিপিট হতেই আছে, 3টাই। বোর্ড যদি আর একটু বড় হয় আমি ওপারেও লিখতে থাকবো, ঠিক আছে, যদি আর একটু বড় হয় আমি ওপারেও লিখতে পারবো, কারণ এটা এইভাবেই চলতে আছে। তো বলেছে এই আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে। দেখ এটা দুটো নিয়ম আছে, একটা একটুখানি বড় নিয়ম এবং একটা পুচকে নিয়ম আছে। আমি আজকে একটু পুচকে নিয়ম করাচ্ছি,
বড় নিয়ম দিয়ে যেটা ছিল ওটা ক্লাস হচ্ছে তোদের ক্লাস সিক্সে ওটা ছিল। তো এখন যে ক্লাস 9-এ এখানে সেহেতু তোদের ওই বড় নিয়মটা করতে হবে না। বাট যদি কেউ চাস যে জানার জন্য যে দাদা বড় নিয়মটাও বলো, তো আমাকে কমেন্ট কর, ভয়েসে উত্তর দেবো যে পরের ভিডিওতে আসছে বা এই ভিডিওতে পাবি ওটা। ঠিক আছে? তো দেখ, এটাকে যদি আমি করতে যাই, এটা আছে তো 0.123 এর মাথায় পৌনঃপুনিক। নিয়ম হচ্ছে এটা, যেটা আমি যখন এই রকম টাইপের অঙ্ক করাবো তখন বলে দেবো। এখানে নিয়ম হচ্ছে এটা, তুই ফার্স্ট অফ অল পুরোটাকে লিখে দে, 0.123 এই পুরোটাকে লিখে দে। ঠিক আছে? দশমিক ছাড়া লিখবি উপরে। দেন দেন পদটা শোন, যখন এরকম থাকবে পুরোটাকে লিখে দিবি উপরে। এরপরের কাজ হলো যাদের মানে যতটুকু এরিয়াতে পৌনঃপুনিক থাকবে ততটুকু সেকশন জুড়ে, মানে তার মাঝে, মানে যতটুকু জায়গাতে পৌনঃপুনিক থাকবে সেই এরিয়াতে যতগুলো নাম্বার থাকবে ততগুলো নিচে 9 বসবে। এখানে দেখ শুধুমাত্র 3-এর মাথাতে পৌনঃপুনিক, তাই 9 একটা বসবে। এবারে দেখবি দশমিকের আগে কোনো এমন নাম্বার আছে যাদের মাথাতে কোনো পৌনঃপুনিক নেই? এমন যদি থাকে, যতগুলো থাকবে ততগুলো 9-এর পিছনে 0 বসবে, ততগুলো 0 বসবে। এর পরের কাজ হলো এখানে বিয়োগ চিহ্ন দিবি এবং পৌনঃপুনিক যতগুলো আছে তোর দেখতে পেয়েছিস তার আগে যাদের মাথায় নেই তাদের পর্যন্ত, মানে দেখ এর মাথায় পৌনঃপুনিক আছে তো, তো এতটুকু এরিয়াতে নেই, তো কি কর 012 এখান থেকে বাদ দিয়ে দে। ধর আমি একটা এক্সাম্পল দিলাম, বলে দিই। ধর আছে 0.4 মাথায় পৌনঃপুনিক, 4 হয় না যদিও, এরকমভাবে এটা বলছি না, 4 বলিস না, 3 ধর এটা আছে, ধর এটাকে আছে, কি করবি? 4 হয় না বলি, হতে হয়, আমি ওটা আসছি না, ধর এটা আছে, কি কর? ফার্স্ট কাজ কি, পুরোটাকে লেখ, 0 লিখে দিলাম, কি ছাড়া? দশমিক ছাড়া, পৌনঃপুনিক ছাড়া। এবার দেখবি কি পৌনঃপুনিক কতটা জায়গা জুড়ে আছে, ততটা জায়গা জুড়ে যতগুলো সংখ্যা ততগুলো 9 নিচে বসবে। কটায় আছে? একটাতে আছে, তো একটা 9 নিচে বসবে, হ্যাঁ কি না? এবারে দেখবি যে পৌনঃপুনিকের আগে যদি কোনো সংখ্যা আছে, মানে দশমিকের পরে এমন কি কোনো সংখ্যা আছে যাদের মধ্যে পৌনঃপুনিক নেই? এমন তো সংখ্যা নেই, তাই এখানে আর কিছু বসবে না। যদি থাকতো ততগুলো শূন্য বসতো, দশমিকের পর যদি কেউ থাকতো, ঠিক আছে, ততগুলো শূন্য বসতো, বা এখানে কেউ নেই তো তাই বসবে না। এবারে বিয়োগ চিহ্ন দিবি, দশমিকের পরে আর আগে, মানে যতটুকু জায়গা জুড়ে পৌনঃপুনিক নেই তাদেরকে বিয়োগে লিখতে হয়। বল পৌনঃপুনিক নেই কতটা? এতটা না, মানে এখানে তো কেউ নেই, শুধু 0 আছে, তো 0 বাদ যাবে এখান থেকে। ঠিক আছে? এটা কিন্তু বলতে পারিস, এটা একটা ট্রিকও বলতে পারিস, এই বাদ দেওয়ার জিনিসটা, এটা একদম ছোট ক্লাসে আছে। ঠিক আছে? দেখ এটা তাহলে কত আসছে, 3 আর নিচে কত? নিচে 9। এবার যদি কেউ বলে এটা কাটার করি, কত আসছে? 1/3। এখন আমি যদি এটাকে ফলো করি, এই এই নিয়মটা যদি ফলো করি, আর যদি আমি এই অঙ্কটা খেতে দেখি, দেখ ধর 0.33 আছে মাথায় পৌনঃপুনিক, এটা কত হবে? দেখ কিছুই না, পুরোটাকে ফার্স্ট লেখ, 033 পুরোটাকে লেখ। পরের কাজ কি, যতগুলো এরিয়ায় পৌনঃপুনিক আছে যার মধ্যে যতগুলো সংখ্যা নিচে ততগুলো 9। দেখ এদের মাথাতে পৌনঃপুনিক, তাহলে 9 কটা বসবে? নিচে 2টো। এবারে এরপরে কাজ কি, দশমিকের পরে এমন কি সংখ্যা আছে যার মাথাতে ওই পুটকি নেই? নেই তো, তাহলে শূন্য কোনো বসবেই না। এরপরের কাজ কি, বিয়োগ চিহ্ন দেওয়া, এবং যতগুলোতে পৌনঃপুনিক নেই দশমিকের আগে বা পরে যদি দেখি আমি ভালো করে, একটা আছে, সেটা হচ্ছে 0। এটা কত হচ্ছে? 33/99। এটা কত হচ্ছে তাহলে? এটা আসছে 1/3। মাথায় ঢুকেছে? এই 1/3, সরি, এখানটায় এটা হবে 11 হবে, এটা 11 আর 33 হবে। ঠিক আছে, এটা 33 হবে, 11 আর 33। এটা কি মাথা ঢুকেছে ব্যাপারটা পুরোপুরি? এবার দেখ যদি আমি এই অঙ্কটাকে দেখি, এই অঙ্কটাকে
একটা অঙ্ক বলতে গেলে অনেকগুলো অঙ্ক বলা হচ্ছে, কারণ এই জিনিসটা নতুন যেহেতু, এবং কেউ করেছে কি আমি জানি না, বাট আমার মনে হয় এটা বলে দেওয়া জরুরি, কারণ এই অঙ্কগুলো তোদের কনসেপ্টকে বেশি করে ক্লিয়ার করে। ঠিক আছে, ধর এটা আছে 0, ধর 5 আছে, 5.428, ধর এটা আছে। কি করবি এটাকে? কিছুই না, একটা কাজ কর, পুরোটাকে তো ফার্স্ট লেখ, 5.428, ব্যাস। এরপরে যতটা এরিয়াতে পৌনপুনিক তাদেরকে নিচে বসা, ততগুলো নয়। কটা আছে? 1, 2, 3টে, কারণ আমি পৌনপুনিকের এরিয়া এটা পুরোটা বলেছি, তার মানে কটা নয়? 3টে নয়। এবারে দশমিকের পরে এমন নাম্বার আছে যার মাথাতে পুটকি নেই কেউ, তাই 0 কোনো বসবে না এর পিছনে। এবারে বাদ কে যাবে? যতগুলো মাথায় পৌনপুনিক নেই। কেমন নেই? দশমিকের আগে আর পরে, সেগুলো ধরে। দেখ, দশমিকের পরে তো কেউ নেই, আগে একজন আছে যার মাথায় পৌনপুনিক নেই, আর আগে তো থাকেই না, তো এটা কে বসবে? এখানে 5ই বসবে। এবার বিয়োগ করে দেখ, যেটা উত্তর ওটাই এর উত্তর। ঠিক আছে, মাথায় কি ঢুকেছে ব্যাপারটা? এবার আমাদের অঙ্কে আয়, এই যে অঙ্কটা ছিল, তো এখানটা কত আসছে? এটা আসছে 123 - 12, আর নিচে আসছে 900। এটা কত আসছে? এটা আসছে 3 থেকে 2 বাদ দিলে 1, 2 থেকে 1, 1 আর 900। এটাই কিন্তু এটার উত্তর। প্রত্যেকের মাথায় ঢুকেছে ব্যাপারটা? এই অঙ্কগুলো আজকে ছিল। এর পরের ক্লাসটাতে এই চ্যাপ্টারের যে প্রথম দিক থেকে অঙ্কগুলো আছে ওগুলো করিয়ে দেবো, আর তারপরেই আমাদের সূচক শুরু হবে, আর সূচকের পরেই আসবে আমাদের গ্রাফ, মানে যেটা তোরা জানিস, যখন করবো তখনই বলে দেবো, ওর আবিষ্কার থেকে সব কিছু, মানে ওটা বৃহৎ বড় গল্প আছে, ওটা ওই ক্লাসেই হবে। ঠিক আছে।